আমরা যে কাজগুলো করেছি তার সংক্ষিপ্ত সামারি আপনাদের সামনে উপস্থাপন করবো এখন ইনশাআল্লাহ। আমাদের কাজের ধরন দেখে আপনাদের হয়তো আমাদেরকে পরামর্শ দিতে সুবিধা হবে যে আমরা কি ধরনের কাজ করছি এবং ফিল্ডে আমাদের কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমাদের ফিল্ডে যারা কাজ করেছে তাদের মধ্যে থেকে একজন ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং আমাদের আসুন্না ফাউন্ডেশনের কর্মী, তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ যে ফিল্ডে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নির্যাসটা কি। তো আমি আশা করব যে আমাদের সেই অভিজ্ঞতার নির্যাস এবং সেই সাথে আপনাদের যে নলেজ আছে এই সংক্রান্ত, সেই আপনাদের সেই অভিজ্ঞতা, আপনাদের জ্ঞান এবং আপনাদের এ সংক্রান্ত যে তথ্যপত্র আমাদের কাছে শেয়ার করা আছে, সবগুলোর কম্বিনেশনে আমরা আশা করছি দেশের দুর্গত মানুষের জন্য ভালো কিছু করতে পারবো। তো আমরা যদি কেস স্টাডি হিসেবে দেখি যে ফেনীর যে ফ্লাডটা হলো, সেই এলাকায় ফ্লাড রিস্ক ম্যাপিং যদি করি, যে আমরা একটা ফ্লাড মডেল করলাম, কোন কোন বাড়িঘরগুলো ফ্লাড রিস্কে আছে, এবং আমরা দেখেছি যে ফেনীর যে ফ্লাড, এটা গত 40 বছরে যে প্রেডিকশন ছিল তার চেয়েও ফ্লাড ডেপথ বেড়েছে। যেই বাড়িগুলোর উঠান পর্যন্ত পানি আসতো, সেই বাড়িগুলো না, শুধু সেই বাড়ির চেয়েও আরও অনেক উঁচু বাড়িগুলো একতলা দুতলা পর্যন্ত ডুবে গিয়েছে। যেটা আমরা ডুমপুর বাঁধের ফলে আমরা জানি যে একটা রিভারাইন ফ্লাডকে ফ্ল্যাশ ফ্লাডে পরিণত করা হয়েছে, যে 110 কিলোমিটার দূরে ছিল একটা বাঁধ, তো সেটা এক রাতের মধ্যে এভাবে পানি চলে আসছে। সেই জায়গাটাও আমাদের কাজ করতে হবে, যে আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে, আমাদের 58টি নদী আছে যেটা ইন্টারন্যাশনাল রিভার ট্রান্সবাউন্ডারি চ্যানেল হিসেবে আছে, তাদের সাথে আমাদের নেগোশিয়েট করতে হবে যেন তারা যেন আমাদেরকে ভবিষ্যতে এইভাবে বিপদে না ফেলে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আমরা একটা ফ্লাড রিস্ক ম্যাপিং করব সেই স্পেসিফিক এরিয়ার জন্য, এবং কারা বেশি রিস্কে আছে, হাই রিস্কে কে আছে, মডারেটে কে আছে, লো রিস্কে কে আছে, কাকে সহযোগিতাটা আগে দরকার, কাকে রেস্কিউ করাটা আমাদের আগে দরকার, সেই ইনফরমেশনটা যদি আমাদের আগেই থাকে, তাহলে আমরা সেই পরিবারগুলোর সাথে যোগাযোগ করতে পারি। এবং সেটার ক্ষেত্রে আমরা যে ওয়ার্নিং সিস্টেমের কথা বলা হচ্ছে, এটা যদি সেল ব্রডকাস্টিং থাকে, যে এই সেলের এই হাই ক্যাটাগরির এদের একটা গ্রুপ থাকলো, তাদেরকে আমরা মেসেজ দিয়ে দিলাম বা তাদেরকে ফোনে একটা অডিও রেকর্ড চলে গেল, তাহলে তাদের সাথে আমাদের যোগাযোগ করাটা সহজ হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের প্রায় 42% মানুষই আসলে লো ইনকামের মানুষ। তো তাদের যে হাউস হোল্ডগুলো আছে, তাদের প্রতিদিনই ইনকাম করে হয়তো চলতে হচ্ছে। তারা যখন এফেক্টেড হয়, তাদের হয়তো 3 দিন 5 দিন বা 7 দিনের বেশি খাবার তাদের থাকে না। সেই ক্ষেত্রে সেই হাউস হোল্ডদের ইনকামগুলো আমাদের জানা থাকা দরকার, যে তাদের সিচুয়েশনটা কী, হ্যাঁ, তাদের খাবারের পরিমাণ কেমন আছে, এবং কত মানুষের সংখ্যাটাও, শুধু বাড়িঘর না, মানুষের সংখ্যাটাও আমাদের জানা দরকার। এবং এর মাধ্যমে আমরা তাদের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা তাদের যে পশুপালন আছে, সেই ড্যামেজ এবং লসটা আমরা আগে থেকে আমাদের কাছে যদি ইনফরমেশনটা থাকে, তাহলে আমরা দেখেছি যে এখানে আপনারা পশুর জন্য যে ভুসি, যে খাদ্য দিয়েছেন, সেটাও আমরা প্রোভাইড করেছেন, সেটারও আমাদের একটা এস্টিমেট পূর্বে থাকতে পারে। আর ইমার্জেন্সি সার্ভিস আপনাদের, যেহেতু আপনারা উদ্যোগ নিয়েছেন এবং খুব কঠিন একটা সাহস নিয়েছেন, যেটা সরকারের অনেক প্রতিষ্ঠান থাকার পরও আপনারা সহযোগে এই সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদেরও একটি ইমার্জেন্সি সার্ভিস সেন্টার থাকা দরকার, যে সার্ভিস সেন্টারের মাধ্যমে বাংলাদেশের যে হট স্পট যেগুলো আছে, ফ্লাড এফেক্টেড যে এরিয়াগুলো আছে, তাদের সাথে ওইখানকার ইউনিয়ন পরিষদ বা ইউনো, ইভেন একদম ওয়ার্ড লেভেলে যে মেম্বার আছে, তার সাথেও যোগাযোগটা থাকবে প্রথমত, যে সে যেন জানাতে পারে যে এই কন্ডিশন, বা তার কাছ থেকে আমরাও আপনাদের সার্ভিস সেন্টারও জানতে পারে যে এই কন্ডিশনটা বিরাজ করছে। এছাড়াও যারা ওইখানকার এফেক্টেড পিপুল আছে, তারাও আপনাদের সেই সার্ভিসটা নিতে পারে, যে আমরা এই পরিস্থিতিতে আছি, আমাদেরকে হেল্প করেন। কোঅর্ডিনেশন মেকানিজম যদি আমি বলি, একটা হচ্ছে ভার্টিক্যাল কোহেরেন্স হতে পারে, একটা হরাইজন্টাল কোহেরেন্স হতে পারে, পাশাপাশি এবং টপ ডাউন।
টপ ডাউনের ক্ষেত্রে সেটা হেডকোয়ার্টার থেকে পুরোপুরি লোকাল লেভেলে বন্যা ব্যবস্থাপনা পর্যন্ত যাওয়ার জন্য যে পুরোপুরি একটা অধ্যাদেশ থাকে, কিন্তু হরাইজন্টাল কোহেরেন্সের ক্ষেত্রে যেটা হয় ওভারল্যাপিং অফ যে কোনো ইন্টারভেনশন, টেন্ডেন্সিটাকে হয় ওভারল্যাপিং টেন্ডেন্সি। একটা আমি কাজ করছি, সেখানে আরেকজনও গিয়ে কাজ করছে, সরকারও সেখানে কাজ করছে। একটা এগ্রিকালচারাল প্রজেক্টের ক্ষেত্রে আমি ব্লক সুপারভাইজারকে ডাক দিচ্ছি, তিনি পুরোপুরি বন্যা সহনীয় যে ক্রপ আছে অথবা ক্লাইমেট স্মার্ট টেকনোলজি যেগুলো আছে সেগুলোকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন কৃষকদের সাথে, কিন্তু সেটাই আবার আরেকটা এসে করছে। সুতরাং এখানে হচ্ছে ওভারল্যাপিং হচ্ছে, তেলা মাথায় তেল্লা হচ্ছে, অন্য জায়গায় যেই ইন্টারভেনশনটা দরকার সেটা কিন্তু ওভাবে হচ্ছে না। এইগুলো একটা বিষয়। আরেকটা বিষয় যদি আমি এখানে আনার চেষ্টা করি, সেটা হচ্ছে আর্লি ওয়ার্নিং নিয়ে কথা হচ্ছে। তো এটা একটা টেকনিক্যাল বিষয়, এখানে টেকনিক্যাল পার্সনরা আছেন, তিনি অলরেডি কথা বলেছেন। ফেনী লক্ষ্মীপুর এই এলাকাগুলোতে মানুষ কিন্তু 2-1 দিন আগেও জানতে পেরেছে, কিন্তু এই যে একটা ইস্যু যে লোকাল পর্যায়ে, শেরপুরে কিন্তু বন্যার সময় একদিনও সময় পায়নি মানুষ, এখন যেটা চলছে তিস্তার মানে পুরোপুরি বাজে অবস্থায় যে পাহাড়ি ঢল নেমে এসে যে বন্যাটা হচ্ছে, ঠিক আছে, ট্রান্সবাউন্ডারি আমাদের ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে অনেক ঝামেলা আছে আমাদের প্রতিবেশী দেশের সাথে, ভারতের সাথে, আমি নামটা মুখে নিয়ে নিলাম আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে ওইটা পলিসি লেভেলে কাজ ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের বাংলাদেশ মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, বিডব্লিউডিবি আছে, তারা যে কাজগুলো করেন লোকাল লেভেলে ওয়ার্নিংটা পৌঁছানোর ল্যাঙ্গুয়েজটা কি ঠিক আছে? কোলাবোরেটিভ ইফোর্ট হতে পারে, এবং এই ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে যেই ইস্যুসগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি, আসুনা ফাউন্ডেশনে এখন একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে একটা শ্বেতপত্র পাঠাতে পারে সরকারের কাছে, যে আসলে এই জায়গাগুলোতে রিসার্চ ফাইন্ডিংস অনুযায়ী পলিসি, দেখেন পলিসি এবং প্র্যাকটিসের গ্যাপটা আমি এটা বলে শেষ করব। আমাদের তো অনেক গবেষণা হয়, এখানে আরও অনেক একাডেমিক আছেন, মানে বেশ বাঘাবাঘা একাডেমিক আছে আমাদের সামনে। এখানে বেগম রোকেয়ার তৌফিক স্যার আছেন, যশোর জাস্টার আছেন, আরিফ ভাই আছেন, এখানে হাফিজ স্যার আছেন। আমি প্রত্যেকের সাথে আলাদা করে কাজ করেছি আগে বিভিন্ন কাজের সূত্রে। তো আমাদের যে রিসার্চ ফাইন্ডিংসগুলো, এই ভূমিকম্প নিয়ে ধরেন যে অনেক রিসার্চ হয়েছে, বলা হয়েছে সিকিম সেগমেন্টে 1000 বছরের বেশি ধরে শক্তি সঞ্চয় করা আছে, রাপচার হলে পুরো উত্তরবঙ্গ ধসে যাবে, এরকম একটা ব্যাপার, আল্লাহ না করুক। যেহেতু রিটার্ন পিরিয়ড 100 বছর 200 বছর, এখানে 1000 বছরের বেশি হয়ে গেছে। অ্যাটলাসের একটা গবেষণা ছিল, কিন্তু সেই অনুযায়ী কোনো কাজ মানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। আরবান রিজেনারেশন, পুরান ঢাকা, কোনো কিছু নেওয়া হয়েছে না। কারণটা কি? এটা পলিসি লেভেলের কাজ, অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হবে। এই জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আসুনা ফাউন্ডেশন ক্যান স্টেপ ইন রিসার্চ ফাইন্ডিংসগুলো নিয়ে। আমার মনে হয় যে এখানে অনেক কিছু করার আছে। আমি মনে করবো যে শুধুমাত্র রিলিফ এবং রিহ্যাবিলিটেশন দিকে চোখ না দিয়ে আমরা যদি আসুনা ফাউন্ডেশন এক্ষেত্রে পুরো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাদের একটা হ্যান্ডস অন আছে, সেক্ষেত্রে কমিউনিটিকে রিচ আউট করা, কমিউনিটিকে ইনভলভ করা, কমিউনিটি বেসড ফ্লাড ম্যানেজমেন্টের দিকে যাওয়া, এটাই হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।